আজকে অনেকদিন পর আবার আমরা বসেছি আলোচনায়। মাঝে অনেকদিন এই জন্যই অনেকদিন বললাম, কারণ আমরা দর্শকদের বলে রাখি, আমরা দুই পরিবার মিলে একটু ঘুরতে গেছিলাম। একটা ছোটখাটো রিফ্রেশমেন্ট একটা ট্যুর ছিল, করে আসলাম, যার জন্য আমরা ভিডিও কোনো আপলোড করতে পারিনি। আবার নতুন করে মানে ফিরে এসেছি, এবার আবার যেরকম আমরা চালিয়ে যাচ্ছিলাম, আশা করছি সবার আশীর্বাদে চালিয়ে যাব, ভিডিও আপলোড করব, যতটা পারবো নিজেদের জ্ঞান যেটুকুনি আছে, নলেজ শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা রজত দা, আহ আহ, তুমি একটু আমাকে বোঝাবে, কারণ এই আমরা যে গৌমাতা বলি, মানে গরুকে যে প্রাধান্য দিচ্ছি গৌমাতা বলে, এই ব্যাপারে আমার একটু জানার দরকার আছে। কারণ আহ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক তো হয়, সাধারণত আমরা জানি দেখি আজকাল। তো এটা নিয়ে একটু বোঝাও তো, আমরা গরুকে কেন এত আমাদের হিন্দু মানে মানে যে হিন্দু সমাজে গৌমাতার এত প্রাধান্য কিসে, কেন বা ওকে গৌমাতা বলা হয়? এত তো পশু আছে, কিন্তু গরুকে কেন? গুড কোয়েশ্চেন। এবারে দেখ, এটার ব্যাখ্যা দুরকম ভাবে হয়। একটা হচ্ছে ধার্মিক দিক থেকে, আর একটা হুম হচ্ছে হুম। ঐতিহাসিক দিক থেকে, ইতিহাস। কিন্তু আচ্ছা। শুরু করার আগে তোকে একটা জিনিস জিজ্ঞেস করার আছে যে ধরে নে, ধরে নে নয়, আমার বাবা তো নেই, ঠিক আছে? তো আমার বাবার ছবি আছে, তো হুম তার হুম। ফটো আমি টাঙিয়ে রেখেছি বাড়িতে। তো সেই ছবিটা তুই বা যে কেউ পৃথিবীর, সেটা কি হিসেবে দেখা উচিত? একটা কাগজ হিসেবে দেখা উচিত, নাকি কারোর একটা আহ কি বলবো, একটা একটা সেন্টিমেন্টাল জায়গা থেকে থেকে গণ্য করা উচিত? অবশ্যই সেন্টিমেন্টাল, যেহেতু ও তোমার বাবা, তার তাই তো। পেছনে তাকে দেখলে তার অনেক কিছু কথা মনে পড়বে। সেটা তোমার অহংকার হয়ে মানে অহংকার, যে আমার বাবা জানিস তো এই করতো, এই বলতো আমায়, আমি বদমাশি করলে এইভাবে মারতো, মানে অনেক কিছু স্মৃতি, অনেক কিছু অভিমান, অনেক কিছু অহংকার তার সাথে জড়িয়ে আছে সেই একটা ফটোর মাধ্যমে, যেটা দেখলেই আমার মনে পড়বে, সেই হিসাবে। আচ্ছা, তাহলে এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, তুই যেই স্কুলে পড়েছিস, সেই স্কুলে তো একটা এমব্লেম ছিল, বুকের হ্যাঁ কাছে একটা এমব্লেম ছিল তো। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকেই আমরা যেই স্কুলে যাই একটা এমব্লেম হ্যাঁ ক্যারি হ্যাঁ করি। হ্যাঁ। তো সেই এমব্লেমটা কি একটা কাপড়ের টুকরো, নাকি সেটা একটা সিম্বল? মানে অবশ্যই সিম্বল। কাপড়ের টুকরো নয় তো? না না না, আমেরিকার যে সেটা অনেক জাতীয়, কিছু। হুম। আমেরিকার যে পতাকা, সেটাকে আমরা ভারতীয় হয়েও সেটাকে কাপড়ের টুকরো হিসেবে ধরবো, নাকি আমরা একটা দেশের পতাকা হিসেবে ধরবো? কোনটা? অবশ্যই দেশের পতাকা। তাই তো। তুই ইন্ডিয়াতে থেকেও তুই কিন্তু আমেরিকার পতাকা পোড়াতে পারবি না। না, সেটা মানসিকতাই আসবে না। কোনো দেশেরই পারবি না। কেন? কারণ ওটা কিন্তু তোর কাছে একটা কাপড়ের টুকরো নয়, যদি তুই শিক্ষিত হয়ে থাকিস। যদি অশিক্ষিত হয়ে থাকিস, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। কিন্তু যদি তুই শিক্ষিত হয়ে থাকিস, তখন কিন্তু পতাকাটা আর কাপড় থাকলো না, একটা কাপড়ের সামান্য একটা কাপড়ের টুকরো তোর কাছে থাকলো না, বা কারোর কাছেই থাকলো না। সেটা একটা চিহ্ন, প্রতীক চিহ্ন, প্রতীকী হিসেবে হুম। থাকলো। তাই না? একদম। তাহলে এই কথাগুলো কেন বলছি? কারণ গরুটা হচ্ছে, এই ধর যারা ভারতে থাকে, বাংলাদেশে থাকে, পাকিস্তানে থাকে, বালুচিস্তানে থাকে, আফগানিস্তানে থাকে, এদের কাছে গরুটা হচ্ছে একটা প্রতীকী চিহ্ন। কেন প্রতীকী চিহ্ন? কারণ তুমি যদি তোমার ডিএনএ, তুমি যদি শিক্ষিত হও, তুমি যদি নিজের ডিএনএ জিনটাকে টেস্ট করো, তাহলে দেখবে যে আজ থেকে 10,000 বছর আগেও তোমার পূর্বপুরুষরা এই মাটিরই লোক ছিল। তাই নাকি? তাহলে তারা যদি এই মাটির হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি সম্মান দিতে চাও, তাহলে তাদের প্রতীকটাকেও তোমায় সম্মান দিতে হবে। আমি কিন্তু ধর্মের কথায় একদম। যাচ্ছি না।
হ্যাঁ, ধ- বুঝতে পেরেছি। ধর্ম তো মানে 1000, 1500, 2000, 2500 বছর আগে তৈরি সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীতে। কিন্তু আমি বলছি 10,000 বছর আগে। তখন তো তোমারও কোনো ধর্ম ছিল না, আমারও কোনো ধর্ম ছিল না। কিন্তু যেই মানুষগুলো ছিল, তোমার এবং আমার পূর্বপুরুষরা, তারা কোন সভ্যতাটাকে গড়ে তোলার চেষ্টা করেছিল বা গড়ছিল, যার অংশ আজকে আমরা সকলে, সেটাকে বলা হচ্ছে কি সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতায় যখন একটা সভ্যতা সৃষ্টি হচ্ছে, সেই সময় গরু আমাদেরকে কত রকম ভাবে উপকৃত করেছে, সেটাকে যদি আমরা না বুঝি, তাহলে কেন গরু সিন্ধু সভ্যতায় একটা প্রতীকী চিহ্ন হিসেবে ধরা হলো সেটার অর্থ বুঝতে পারবো না। তাই নয় একদম। কি? তাহলে আমাকে বুঝতে হবে যে গরু কেন প্রতীকী চিহ্ন হয়ে দাঁড়ালো। তাহলে সেটা কিন্তু আমরা আজকের দিনের পরিস্থিতির সাথে যদি তুলনা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদেরকে তাহলে সেই কালে, সেই সময় যেতে হবে। সময় যেতে হবে, হ্যাঁ। তুমি যেই হও, তুমি হিন্দু হও, মুসলমান হও, যেই হও, তোমার যদি পূর্বপুরুষের পূর্বপুরুষরা এই ভূমি থেকে তো সৃষ্টি হয়ে থাকে, তৈরি হয়ে থাকে, তাহলে তারা যখন বাঁচার চেষ্টা করছিল আজ থেকে 10,000 বছর আগে, তখন তারা কি মানে সভ্য পরিস্থিতি। হবার চেষ্টা করছিল। হ্যাঁ, গোটা পৃথিবীতেই কেউই তখন সভ্যতায় মানে আজকের তুলনায় তখনকার দিনে, এবারে এটা একটা বড় হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন যে তারা তখন আমাদের থেকে বেশি সভ্য ছিল না কম সভ্য ছিল, এটা একটা আবার নিজে হুম, থেকেই হুম, একটা হুম। অন্য প্রশ্নের সৃষ্টি করে। ঠিক আছে, তো যাই হোক, তাতে যাচ্ছি না। কিন্তু সেই পরিস্থিতিতে তোমার পূর্বপুরুষরা বা আমার পূর্বপুরুষরা যখন লড়াই করার চেষ্টা করছিল পরিস্থিতির সাথে, তখন গরু আমাদেরকে কিভাবে উপকৃত করেছে, সেই কারণগুলো বুঝতে শিখলে পরে বা বুঝতে পারলে পরে, তবে আমরা বুঝতে পারবো কেন বৈদিক সভ্যতায় গরুকে আমরা গোমাতা বলে থাকি। বোঝা গেল? আচ্ছা। এবারে দেখ, আমাদের দেশে অনেক বছর ধরে এটা নিয়ে লড়াই চলছে যে কাউ স্লটার বা ক্যাটল স্লটার হবে না, গরু মারা নিষিদ্ধ। ইভেন বহু স্টেটে গরু মানে কাটা যাবে না, এই নিয়ে চলছে লিগালি। তো প্রথমে বুঝতে হবে গরু বলতে কোন স্পিসিসটাকে বলা হচ্ছে। আমরা যখন গো মাতা বলি, তখন গরুটা কোন কোন জাতের সেটা বুঝতে হবে। তো আমরা আমাদের নেটিভ যে গরু, যেটা আমাদের দেশে বা ভারতবর্ষের যে নেটিভ কাউ, তাকে বলা হয় বস ইন্ডিকাস। আর ইউরোপিয়ান কাউ যেগুলো বা বিদেশি যেগুলো, সেগুলোকে বলা হয় বস টরাস। তো এখন তো আমাদের চেনার খুব মানে সমস্যা, কারণ এখন সবই হাইব্রিড চলে এসছে। এখন বস ইন্ডিকাস টরাস বা বস টরাস ইন্ডিকাস বেরিয়েছে। কিন্তু বেসিক্যালি আমাদের যে নেটিভ কাউ, যাকে জেবু বলা হয়, অশোকার সিম্বলে যে যে গরুর মানে ছবি রয়েছে, তাকে জেবু বলা হয় বা বস ইন্ডিকাস বলা হয়। এবারে সেটা কেন স্পেশাল আমরা তো জানি না। আমরা বাঙালিরা তো বিশেষ করে অর্ধেক বাঙালিই জানি না যে দুধ খাচ্ছি সেটা কোন দুধ উপকার, কেন উপকার। দেখবি অনেক ছোট ছোট বাচ্চা দুধ খেতে পারে না, গ্যাস হয়, দুধ খেলে গ্যাস হুম। হচ্ছে, পেট ছেড়ে দিচ্ছে। কারণ আমরা জানি না যে আমরা কি খাচ্ছি অ্যাকচুয়ালি, সেটা কি দিয়ে তৈরি, সেটা কিসের দুধ। তো আমাদের যে বস ইন্ডিকাস, তার থেকে যে দুধটা তৈরি হয় তাকে বলা হয় A2 মিল্ক, A2 প্রোটিন মিল্ক। A2 একটা প্রোটিনেরই একটা স্পেসিফিকেশন, আমি এক্স্যাক্টলি জানি না। A2 মিল্ক। আচ্ছা। আর বস টরাস যেগুলো বিদেশি, জার্সি গরু, অস্ট্রেলিয়ান গরু, হুম। এগুলো হচ্ছে সব হচ্ছে টরাস, বস টরাসের পর্যায়ে পড়ছে। তাদের সব হচ্ছে A1 মিল্ক। আচ্ছা। ঠিক আছে, এবারে তুই বলতেই পারিস যে A1 ভালো না A2 ভালো, কি করে বুঝবো? সায়েন্স এখনো লড়ে চলেছে। সায়েন্সের কাছে A2 একটা ধরন, A1 একটা ধরন, কোনোটাই ভালো বা কোনোটাই খারাপ তা নয়। তাহলে বুঝবো কি করে যে আমাদের দেশে A2 কে, A2 মিল্কের প্রাধান্যটা বেশি না কম? কি করে বুঝবো? দুটো জিনিস। এক হচ্ছে
মানুষের যে দুধ হয়, মানুষের মানে মেয়েদের, ঠিক আছে, ওমেন, তার স্তনে যে দুধ পাওয়া যায় সেটাও কিন্তু A2 মিল্ক, A1 নয়। আবার আচ্ছা। বস ইন্ডিকাসও হচ্ছে A2 মিল্ক। আবার তুই যদি নিউজিল্যান্ডের একটা কোম্পানির কথা দেখিস, তারা শুধু A2 মিল্কই গোটা পৃথিবীকে বিক্রি করে, এবং যার দাম অনেক বেশি A1 মিল্কের তুলনায়, এবং যেটা সকলেই খেয়ে হজম করতে পারে। তাহলে দুটো জিনিস, এক হচ্ছে সবাই খেয়ে হজম করতে পারে, ঠিক আছে, ইভেন A1 মিল্ক পয়জনাস এরকমও ধারণা কিন্তু আছে। অনেক রিসার্চ করে, মানে বেশ কয়েকজন, ফাইনাল কোনো রিপোর্ট আমরা পাইনি, কারণ এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, তো এর কোনোদিন কোনো রেজাল্ট পাওয়া যাবেও না, ঠিক আছে। কিন্তু এরকম কিন্তু বেশ কয়েকটা রিসার্চ রিপোর্ট আছে যেখানে A1 মিল্ককে পয়জন বলা হচ্ছে, বিষ, মানে অমৃতর নামে বিষ, এই ইন্ডিকেশন দেওয়া হয়েছে। কিন্তু A2 মিল্ক সবাই খেতে পারবে, কোনো অ্যালার্জি, গ্যাস, অম্বল এসব কিচ্ছু হবে না, এবং সেটার দাম বেশি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে A1 ভালো না A2 ভালো। দুটো উদাহরণ দিলাম, ঠিক আছে। এইবারে দেখ, আমরা শুনি যে আমরা নাকি একদম আদিম যুগের লোক ছিলাম, আমাদেরকে ইউরোপিয়ানরাই শিক্ষিত করেছে, সংস্কৃতর কোনো ভ্যালু আজকালকার লোকেদের কাছে নেই, অধিকাংশ লোকের কাছে, তাই না? তা এই করে করে কি হয়ে যাবে, আমাদের গোড়াগুলো কেটে দিচ্ছে। আমরা যে স্বাভিমান যাকে বলা হয় না, অহংকারের জায়গা, সেই জায়গাগুলোই আমরা নিজেরা কেটে ফেলে দিচ্ছি, ধ্বংস করে ফেলছি। কেন? কারণ আমরা তো ইতিহাসটাকে ভুলে যাচ্ছি। লোকে বলছে যে আমাদেরকে বিদেশ শিখিয়েছে, এবারে সেটাকে যে আমি ভুল প্রমাণ করব, তার অনেকগুলো অ্যাপ্রোচ থাকতে পারে, অনেক অনেক একদম। ভাবে। যেরকম ধর সংস্কৃত যে ভাষাটা, সেটা কতটা শুদ্ধ, সেটা কোনখান থেকে আরম্ভ হয়েছে, ঠিক আছে, কোথায় তার জন্ম, সংস্কৃত ভাষার মধ্যে অন্য কোনো ভাষা এসে মিশেছে কিনা, সংস্কৃত ভাষাকে ধার করে অন্য কোন কোন ভাষায় সেটাকে ব্যবহার করা হয়েছে, এটা একটা এইরকম অনেকগুলো দিক। তাহলে তুই বুঝতে অনেক পারবি দিক আছে। যে হুম। আজকে যদি একটা জিনিস বোঝা যায় যে সংস্কৃত ভাষায় অন্য কোনো ভাষার প্রভাব নেই, সংস্কৃত ভাষা প্রাকৃতিক ভাষার থেকে, সংস্কৃত তার আগে ছিল প্রাকৃতিক, ঠিক আছে, তাও মানে প্রপার ছিল না, ইমপিওর ছিল, প্রাকৃতিক ভাষাটা ইমপিওর, সেটাকে পিউরিফাইড ফর্মে আনা হয় সংস্কৃত, শুদ্ধ সংস্কৃত যাকে বলা হয়, ঠিক আছে। তাহলে সেই সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষার থেকে ধার নিয়ে তৈরি হয়নি, কিন্তু তুই সব রকম পৃথিবীতে সব ভাষার মধ্যেই সংস্কৃতের ছোঁয়া তুই টুকটাক পাবি পাবি। তাহলে এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, পারে নাকি, অ্যাপ্রোচ, হ্যাঁ। যে আমরা ভাষাটাই দিয়েছি গোটা পৃথিবীকে, শিখিয়েছি, তাই না? তো ঠিক সেই রকম ভাবে যখন পৃথিবী মানে আজকের দিনে গোটা পৃথিবীর মানুষ কি বলছে, যে আফ্রিকা থেকে হোমোসেপিয়েন্সরা গোটা পৃথিবীতে ছড়িয়েছিল, তাই তো। এবং এই কথার সাথে সাথে তারা এরাও কি বলছে, যে শুধু হোমোসেপিয়েন্স আসেনি, শিক্ষা দীক্ষা আদব কায়দা সবই নাকি আমরা বিদেশের থেকে আমদানি করেছি। সেটাকে পুরো নস্যাৎ করে দেয় যদি বেদকে যদি তুই ইতিহাস হিসেবে ধরিস। এবং শুধু তাই নয়, বেদ আর আজকের দিনের যে ইতিহাস, আজকের দিনের সাইন্টিফিক গবেষণা যেটা বলছে, দুটোকে পাশাপাশি রাখ, পুরো নস্যাৎ করে দেবে। বলছে যে 10,000 বছর আগে বা 8,000 বছর আগে পৃথিবীর অন্যান্য দেশে বস ইন্ডিকাসকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের দেশ থেকে। তো এটা কি প্রমাণ করে, এটা কি প্রমাণ করে, যে যে আমরাই দিয়েছি। আমাদের দেশ থেকে কিছু না কিছু জিনিস গেছে বাইরে, তাই তো, এটা প্রমাণ করে তো। এটা তো আজকের দিনের মানে এটা সাইন্টিফিক পেপার, গুগলে সার্চ করলেই বেরোবে, উইকিপিডিয়া দেখলেই বেরোবে বস ইন্ডিকাস। সামান্য ওই উইকিপিডিয়া, বস ইন্ডিকাসের উইকিপিডিয়া দেখলেই বেরোবে যে কোন কোন দেশ কত হাজার বছর আগে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে নিয়ে গেছে বস ইন্ডিকাসকে নিজেদের দেশে। এটা তো সবার সামনে, এটা তো প্রমাণিত সত্য। এবং এটা এটার উপরে বেস করেই আমি বলতে পারি যে শুধু যে গরু নিয়ে গেছে তার কি প্রমাণ আছে?
তারা এসছে আমাদের এখানে, এবং তারা যে শুধু গরুটাকেই নিয়ে গেছে তা তো নয়, তার হুম, সাথে কিন্তু অনেক কিছু নিয়ে যেতে হবে। সাহিত্য নিয়ে গিয়ে থাকতে পারে, জ্ঞান, শিক্ষা, দীক্ষা, সবকিছু নিয়ে গিয়ে থাকতে পারে, সব সব। তাই না? যেরকম ধর, হ্যাঁ আলেকজান্ডার আসার আগে ইউরোপ জানতো না আখ কাকে বলে, আখ, যার থেকে চিনি গুড় আমরা তৈরি করি। হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা ইগনোর করে যাই, অবজ্ঞা করে যাই, যে এ তো কি বোকার মতন গরু নিয়ে আখ নিয়ে আলোচনা করছে, তাহলে আমরা ইতিহাসের মানে আমরা নিজেদের গোড়াটাকে নিজেরা কাটবো, আমরা যদি এই জিনিসগুলোকে অবজ্ঞা করি। কারণ একদম। এইগুলো আমরা পৃথিবীকে দিয়েছি, পৃথিবীকে শিখিয়েছি। এবারে আজকে আমাদের অধঃপতনটা কেন? কারণ আমরা গোড়াকে ভুলছি, আমরা অন্যদেরকে নকল করার চেষ্টা করছি। আজকে আমাদের অধঃপতনটা এই কারণে হয়েছে। অনেকে প্রশ্ন করতেই পারে যে 10,000 বছর আগে নয় আমরা উন্নত ছিলাম, আজকে কি? আজকে যা, সেটার পেছনেও আমরাই দায়ী। কারণ আমরা নিজেদের মানে ঐতিহ্যকে ভুলতে বসেছি, ভুলে যাচ্ছি, ভুলে যেতে চাইছি, ভুলতে মানুষকে বাধ্য করছি, অবজ্ঞা করছি, ছোট করছি। কেউ গরু গোচনা গোমূত্র নিয়ে আলোচনা করলে পরে তাকে অশিক্ষিত বলার চেষ্টা করছি, বা তাকে সমাজ থেকে মানে একঘরে করার চেষ্টা করছি, যে ধুর, ও হচ্ছে অন্ধবিশ্বাসী লোক, ধর্মের কথা বলে। কিন্তু এটা আমি আমি তো এখন পর্যন্ত কি ধর্মের কথা কিছু বলেছি? না। একটাও ধর্মের কথা বলিনি তো। কারণ এটা ইতিহাস, ইতিহাসটাকে তো জানো, ধর্ম মানতে বলছি না, ইতিহাসটাকে তো মানো। আজকে তুমি পাকিস্তানের হও, বাংলাদেশের হও, বালুচিস্তানের হও, ইন্ডিয়া বা ভারতের হও, যেখানকারই হোক, তোমার আদি পুরুষরা তো এখানকারই, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষ তারা। তুমি তো সেই সভ্যতার মানুষ, তাদেরই, তোমারই পূর্বপুরুষ তো এই সভ্যতায় ছিল, মিলেমিশে একসাথে আমরা ছিলাম। তো তারা কিভাবে গোটা পৃথিবীকে শিখিয়েছে, সেটা তোমার অহংকারের নয়? তোমার ধর্ম যাই হোক না কেন, আমার ধর্ম যাই হোক না কেন, অহংকারটা তো তোমারও হওয়ার কথা, যে আমরা গোটা একদম। পৃথিবীকে শিখিয়েছি। আর আজকে আমাদের অধঃপতন এই কারণে, কারণ আমরা পুরোনো জিনিসটাকে ভুলতে চাই, আমরা অস্বীকার করছি। কেন করছি অস্বীকার? কিসের জন্য করছি অস্বীকার? সেটা তো ভেবে দেখো, তাই নয় কি? তাহলে 10,000 বছর আগে একদম। কি করে, এই দেখ আর একটা অ্যাপ্রোচ কি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এই যে বন্য পশুকে গৃহপালিত পশুতে পরিণত করা, এটা পৃথিবীতে কোন কোন জায়গায় হয়েছে? কোন সভ্যতায় আগে করে রয়েছে? কোন সভ্যতা যেটা তৈরি করেছিল, মানে গৃহপালিত পশুর যে ভাবনা চিন্তাটা, ঠিক আছে, এই ব্যবস্থাটা কোন সভ্যতায় হয়েছিল, যেটা আজকেও বর্তমানে জীবিত রয়েছে? নেই, একটাও নেই। তাহলে সেটাকে তুমি অবজ্ঞা করছো। তাহলে তোমার নিজের অহংকার করার থাকবেটা কি? তো যাই হোক, আজকেও দেখ আমরা বাড়ি করতে গেলে পরে আমরা ভাবি কি টাইলস ব্যবহার করব, কি কাজ ব্যবহার করব, কোন লোহাটা ব্যবহার করব, ভাবি তো। তাহলে দশ হুম। হাজার বছর আগে যখন চারিদিকে জঙ্গল রয়েছে, ঠিক আছে, বাঘ ভাল্লুকের ভয় রয়েছে, বা আলো, আলোর কোনো মানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, সেই সময় মানুষ নিজেকে হয় গুহা থেকে মানে গাছের মগডাল থেকে আর গুহা থেকে বেরিয়ে এসে একটা সোসাইটি, সিভিলাইজড সোসাইটি তৈরি করার চেষ্টা করছে। সেইখানে বাড়ি কিভাবে তৈরি করবে, সেখানে কিন্তু গোবর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আজকে যদি তোমাকে, তোমার হাতে তুমি পুরোনো জিনিসকে তুমি ধরে নাও, তুমি মানতে চাইছো না, তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, তাই তো? আজকে 3,000 বছর পুরনো তোমাকে একটা যদি আর্কিটেকচারের কিছু হাতে তুলে দেওয়া হয়, কিরম মজা হবে? হ্যাঁ। তোর হবে কি হবে না? এমন ওই একটা শোকেসে কিছু সাজিয়ে রাখতে হবে তখন, গর্ব। শোকেসে, তুই শোকেসে পারলে পরে অমুক টিভি তমুক টিভি অমুক হ্যাঁ। নিউজ চ্যানেল, তাকে ডেকে বলবি যে দেখো আমি এই এই জিনিসটা পেয়েছি, সেটা যাই হোক না কেন, 3,000 বছর পুরনো, 5,000 বছর পুরনো, তখন তো খুব আনন্দ হবে। তাহলে এই ইনফরমেশন গুলো তোমাকে আনন্দ দেয় না কেন? প্রশ্নটা সেইখানে। এই ইতিহাসগুলো কেন তোমাকে আনন্দ দেবে না? তো সেই সময় বাড়ি করার জন্য তারা গোবর ইউজ করতো। গোবরে কি আছে? অ্যান্টিসেপটিক প্রপার্টিজ আছে,
ঠিক আছে, এই পোকামাকড় দূরে রাখে। আজকের দিনে আমরা দেখ বেশি টাকা দিয়ে বেশি পয়সা দিয়ে অর্গানিক খাবার কিনে খাচ্ছি, অর্গানিক, তাই তো? আজকে পোকামাকড় মারার জন্য যে খেতে খেতে খামারে কি দিচ্ছি, হুম বিষ, হুম হুম বিষ স্প্রে করছি। কোন চাষি তার ক্ষেতের জিনিস তার বাড়িতে খায় না, যেখানে পয়জন মারা হয়। তারা দেখবি আলাদা বাগান করে, সেইখানকার জিনিস তারা নিজেরা তুলে খায়। আর মাটির নিচের জিনিস তো অন্য ব্যাপার হয়ে গেল, তাতেও তারা দুনিয়ার কেমিক্যাল ব্যবহার করছে এবং রোগেও পড়ছে। সেইখানে তুই দেখ গোচনা, 1 লিটার গোচনা 5 লিটার জলের সাথে মিশিয়ে তুই খেতে স্প্রে কর, তোর পোকা পালিয়ে যাবে। বিনা পয়সার জিনিস, কাউকে পয়সাও দিতে হচ্ছে না, বাড়িতে দুটো গরু থাকলেই হলো। এখন লোকে খরা ভুলে গেছে, খরা কাকে বলে লোকে ভুলে গেছে। এই প্যান্ডেমিকের হুম হুম সময় লোকে কিনে কিনে, যাদের কাছে পয়সা ছিল তারা প্রথমে ভরে রেখেছিল, যারা ছিল না কি হয়েছে ভগবান জানে, তাই তো? কিন্তু মানে খরা তো কেউ দেখেনি। কিন্তু আমাদের আমাদের দেশে অতিবৃষ্টিতে পুরো ফসল নষ্ট হয়ে গেল, অনাবৃষ্টিতে ফসলই হলো না, এইগুলো তো আমাদের কমন ব্যাপার ছিল। সেখানে তুই দেখ দুখানা যদি গরু থাকে, একটা সংসার কিন্তু, একটা পরিবার বেঁচে যাবে কিন্তু। হুম হুম নদীর পাশে, সিন্ধু নদীর পাশে, সরস্বতী নদীর পাশে সভ্যতা, মানে মাছ পাচ্ছে, জল পাচ্ছে। আর চাষ, আমরা মেনলি চাষবাস করেই খেতাম। চাষ যদি কখনো না হয়, দুটো গরু যদি থাকে, তুই গরুর থেকেই দেখ মিষ্টি পাচ্ছিস। কড়া পাকের মিষ্টি বানিয়ে রেখে দে, 1 মাস চলে যাবে। ঠিক আছে, মাখন ঘি বানিয়ে রেখে দে, তোর বছরের পর বছর চলে যাবে। আমরা এখন কেমিক্যাল দিয়ে একটা জিনিসকে প্রিজার্ভ করে রাখি 6 মাস, প্যাকেট ফুড। তখন কি করতো, কর্পূর, খাওয়ার কর্পূর দিয়ে প্রিজার্ভ করা হতো। আমরা ভুলেই গেছি আমাদের ইতিহাস। এই দেখ ধর্মের কথায় যদি আসি, খ্রিস্ট ধর্ম, যিশু খ্রিস্ট কি করলো, একটা কুষ্ঠ রোগীকে ছুঁয়ে দিল, তার রোগ সেরে গেল। আমরা ভাবতাম মিরাকেল, তাই না? পা ধুইয়ে দিয়ে জল দিয়ে কুষ্ঠরোগ সেরে গেল 2 দিনের মধ্যে, তাই তো? এটাই আয়ুর্বেদে, লেপ্রসি। আয়ুর্বেদে কত হাজার বছর আগে দেখিয়ে দিয়ে গেছে কি করে কুষ্ঠরোগ সারানো যায়। কি দিয়ে সারাই জানিস? গোচনা থেকে। যদি বিশ্বাস না হয়, গুগলে সার্চ কর, গুগলে সার্চ কর যে গোচনা, কাউ ইউরিন ইউজড ইন আয়ুর্বেদা। সার্চ করে দেখ কি কি ওষুধ তৈরি হয়, সার্চ করে দেখ। তবে বুঝতে পারবি যে গোমূত্রকে কেন আমরা ভ্যালু দিই, কেন গরুকে আমরা ভ্যালু দিচ্ছি। আমি অন্ধবিশ্বাসের কথা বলছি না এখানে, কিন্তু তোর তো ভাল লাগবে না। তোর সামান্য একটা গল ব্লাডার অপারেশন করার জন্য যতক্ষণ না 50 লাখ টাকা খরচা হবে, ততক্ষণ তোর মন ভরবে না। তারপরে হসপিটালটাকে গালাগালি করবি। আর সেইখানেই যদি কেউ তোর 500 টাকা ভিজিট নেয় ওষুধ সমেত, তার কাছে যেতেও তোর ভক্তি হবে না। এত সস্তায় ডাক্তারি করছে, আমার ঠিক ভরসা নেই, তার কাছে যাবি না। ধারণাগুলোই আমরা ইংরেজ টাইপ হয়ে গেছি না। যতক্ষণ না মেশিন পত্র, এসি, হাওয়া, জামা প্যান্ট পরা খটখটে নার্স খট খট করে হেঁটে যাচ্ছে, আমাদের মনটাই ভরে না। ওখানেই যেন সব ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদকে আমরা ভুলতে বসেছি। ঠিক আছে, কবিরাজি যাকে বলা হয় ভুলে যাচ্ছি। আজকে যখন হানিম্যান জার্মানি থেকে তৈরি হলো, তখন হানিম্যান 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 করে লাফালো। দেশে রয়েছে যে জিনিসগুলো, আজকে একটা পাড়ার বুড়ো ডাক্তার বলছে বাবা হেমোগ্লোবিন কম, কুলেখাড়ার শাক খা, খাবি না। বিদেশি একজন মুখ এসছে, একটা নতুন বই লিখেছে, অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক বলেছে, তার পেছনে ছুটবে সবাই। তখন উঠলো হোমিওপ্যাথি, হানিম্যান হানিম্যান। এখন হানিম্যানও যে কারোর বিশ্বাস নেই। মানুষ চাইছে এখন যে যত দেখনদারি ভালো হবে, তার পেছনে আমি ছুটবো, দেখনদারি। কাজে কতটা দেবে তার কোনো ঠিক নেই। যাই হোক, যেটা বলছিলাম যে গোচনাকে লোকে অনেকে হেসে উড়িয়ে দেয় না। বাবা একটুখানি শেখার চেষ্টা কর, পারলে একটু গুগল কর, দেখ আয়ুর্বেদে একটা অ্যালোপ্যাথি ওষুধে, আমি এর আগের দিনও বলেছি, খুব কম পৃথিবীতে দুনিয়াতে অ্যালোপ্যাথি ওষুধ আছে যেটা গোড়া থেকে কোনো রোগকে সারিয়ে তোলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাপার্ট ফ্রম ভ্যাকসিন। ঠিক আছে, কিন্তু আয়ুর্বেদ এমন একটা জিনিস যেটা গোড়া থেকে নির্মূল করে দেয় যে কোনো একটা অসুখ।
তাহলে কুষ্ঠরোগ গোচনা থেকে সারিয়ে তোলার উপায় বলা আছে আয়ুর্বেদে। দেখ, যদি পয়সা থাকে তাহলে তোমরা একটুখানি রিসার্চ করো এই নিয়ে, 10 জনকে জানাও, এগুলো তো আমাদের গর্বের জিনিস। একদম। ঠান্ডা শীতকালে আমরা এত বড় বড় বাড়িতে থেকে অভ্যস্ত, তাও শীতকালে কাঁপিয়ে দিচ্ছে এই পলিউশনের দুনিয়ায়। আজ থেকে 10,000 বছর আগে যখন পলিউশন ছিল না, চারিদিকে বন জঙ্গল ছিল, তখন ঠান্ডাটাও নিশ্চয়ই বেশি পড়তো, ও তো অনেক বেশি ছিল। তাই না? তো সেই সময় মানুষ আগুন ছাড়া টিকবে কি করে? সেই জন্য বেদের প্রথম যে মন্ত্র সেটা অগ্নিকে বলা হয়েছে। কিন্তু সেই অগ্নি যে আসবে, শুধু তো গাছগাছরা কেটে হয়নি, সেখানে ঘুঁটে একটা জ্বালানির হিসেবে কতটা কাজে হুম হুম দিয়েছে। হুম। আজকের দিনেও যারা তোর যেখানে বরফ বরফ পড়ে সেই সমস্ত জায়গায় চলে যায় না, আগুন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে সেখানে? রান্না করবি কি করে আগুন ছাড়া? তো সেখানে প্রধান জিনিস হচ্ছে এই ঘুঁটে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। খেতে খাবারে অর্গানিক খাবার কিনে খাচ্ছি আজকে, সেই তখন সব অর্গানিক ছিল। গোবরের সার কি জমিটাকে উর্বর রাখে। গোবর কি করে, গোবর সারটাকে যে দেওয়া হয় সেটা মাটিটাকে ঢিলা রাখে। মাটিটাকে ঢিলা রাখলে গাছ গ্রো করে খুব তাড়াতাড়ি। এগুলো তো বেসিক জিনিস, কোনো কেমিক্যাল লাগে না, তাই না? এমনকি বিদেশেও আজকাল গোবর এক্সপোর্ট করা হচ্ছে, বে- শুধু মানে কিনছে এক্সপোর্ট করবে, বিদেশিরা। লক্ষ লক্ষ মেট্রিক টন গোবর কিনে নিয়ে যাচ্ছে আমাদের মতন দেশ থেকে। তারা কি করছে? মরুভূমিকে সবুজে পরিণত করছে। কয়েক হেক্টরকে হেক্টর মরুভূমি, সেখানে একটা অঞ্চল ধরে ধরে তারা মরুভূমিকে সবুজে পরিণত করছে। তাই জন্য তারা গোবর আমাদের এখান থেকে সস্তায় কিনে নিয়ে যাচ্ছে। আর আমরা গোবরের কথা বললে পরে মুখ বেঁকাই, হ্যাঁ, একটা শিক্ষিত ছেলে হয়ে গোবরের কথা বলছে আর গোমূত্রর কথা বলছে। কি অবাক কাণ্ড না? ওই ইংরেজ হয়ে গেছি আমরা। হুম এই হুম। হচ্ছে ব্যাপার, হ্যাঁ, এটা তো বাস্তব, এটা তাই তো না? বাস্তব। তাহলে আমি দেখ, তুই যেটা বলতে চাইলি যে গরুকে আর কেন প্রাধান্য দেওয়া হয়, বৈদিক যুগের সময় গিয়ে তোকে বুঝতে হবে যে বস ইন্ডিকাস আমাদের নেটিভ কেন, কেন এত ইম্পর্টেন্ট। যে কোনো ক্লাইমেট, খুব হট টেম্পারেচার হলেও এরা মানে বেঁচে থাকতে পারে, সাস্টেন করে যায়। সাস্টেন করে যায়। ঠিক আছে, বস ইন্ডিকাস। তারপরে কি দ্বিতীয় ইম্পর্টেন্স হচ্ছে কি, যে গোটা পৃথিবীতে আমাদের এই গরু আমরা এক্সপোর্ট করেছি। তাও কত বছর আগে? কোথাও 6,000, কোথাও 7,000, কোথাও 8,000, কোথাও 10,000 বছর আগে আমরা গরু সেই সমস্ত দেশে এক্সপোর্ট করেছি। তো সেখান থেকে এটা আমরা লড়াই করতে পারবো যে শুধু আমরা গরু দিয়েছি তার কি প্রমাণ আছে? সঙ্গে তো অনেক কিছু দিয়ে থাকতে পারি। অনেক কিছু মানে জ্ঞান বলতে চাইছি। যেরকম হুম বললাম যে হুম হুম। আলেকজান্ডার আসার পরে ইউরোপ চিনতে শিখেছে যে চিনি কাকে বলে বা গুড় কাকে বলে। তো এইরকম জ্ঞান তো গোটা পৃথিবীতে আমরা অনেক কিছু দিয়ে থাকতে পারি। তো এটা আমাদের কাছে একটা হাতিয়ার। সেটাকে যদি আমরা ভুলে যাই, সেটাকে যদি অবজ্ঞা করি, তাহলে আমাদের পরের পরে পরে কয়েকটা জেনারেশন পরে তাদের কাছে গর্ব করার, অহংকার করার কিছু থাকবে না। এবং তারা আমাদেরকে দোষী বলবে যে এরা করেছেটা কি, না না, এখন যুক্তি যুক্তি আছে কথা। তাই না? ইভেন পরের পরের জেনারেশন তো আর মানে, আমার তো মনে হয় না যে আর আমাদের আর এই এই কালচার বা এই কিছু নিয়ে আর কারোর কাছে কোনো তথ্যও থাকবে বা কিছু বলারও থাকবে। না, দেখ, যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্যই এই এই চ্যানেলগুলো করা, এরকম প্রচুর আছে মানুষ এখনো। কিন্তু সদিচ্ছাটাও তো থাকতে হবে। যদি দরজা খোলা না রাখি, যদি একটা ওপেন মাইন্ডেড ব্যাপার না রাখি যে হ্যাঁ আমি শুনে দেখি যে মানুষগুলো ভুলভাল কথা বলছে না, উম, এর পেছনে কোনো যুক্তি আছে, যার পেছনে কোনো সায়েন্স আছে, যার পেছনে কোনো কি বলে রিসার্চ আছে, এবং যদি থাকে তাহলে 2 মিনিট শুনে দেখি, নিজে একবার যাচাই করার চেষ্টা করি, এই সদিচ্ছাটা তো থাকতে হবে। তাহলেই তুমি কিন্তু 10 জনের থেকে অনেক উপরে উঠে গেলে, একটা আলোচনায় তুমি বলতে পারবে
সে তুমি যেই যেই দেশেরই হও, পাকিস্তানের হও, বাংলাদেশের হও, বা ভুটানের হও, বা মায়ানমারের হও, বা শ্রীলঙ্কার হও, যেখানকারই হোক না কেন, তুমি বলতে পারবে যে দেখ আমাদের সভ্যতাটা এতটা উন্নত ছিল। আমরা নিজেরা আজকে ইংরেজ হওয়ার লোভে পড়ে আমরা এই পুরোনো জিনিসগুলোকে ভুলিয়ে দিচ্ছি বা ভোলাতে ভুলে দিচ্ছি। বসেছি। আমি বলছি না ঠিকই। ইংরেজি ছেড়ে দাও, আমি বলছি না ইংরেজি, আজকে চায়না, তুই বল না কটা ইংরেজ আছে রে চায়নাতে, কজন ইংরেজি জানে? অথচ চায়না দেখ পৃথিবীতে মানে ইউএস ডলারের সাথে কম্পিট করছে চায়না। কি করে করছে? হুম হুম। তারা কি অনেক আছে। ইংলিশ মিডিয়াম খুলেছে? ফ্রান্স আছে, আমাদের আরব কান্ট্রিজ আছে, আমাদের এরকম প্রচুর দেশ আছে যেখানে তোমার ইংলিশ মানে 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 কি বলবো, মানে কোনো ইম্পর্টেন্সই দেয় না সেটা, সেই ল্যাঙ্গুয়েজের উপর। নেই। হুম। আমাদের দেশে হচ্ছে কি সব রকমের ল্যাঙ্গুয়েজ শিখবো আমরা, তাও কি বিদেশি। বাংলা শিখবো, হিন্দি শিখবো, সংস্কৃত শিখবো, তার প্রতি সংস্কৃত কোনো, শিখব না। না, ওগুলো হচ্ছে সব ব্যাকডেটেড। যারা গরিব মানে এখন এখন তো আরো ভালো, যারা গরিব তারা বাংলা মিডিয়ামে পড়ে, যা গরিব তারা হিন্দি মিডিয়ামে পড়ে, মানে ভাবনা চিন্তাটা এই হ্যাঁ, রকম পর্যায়ে চলে এই গেছে। হ্যাঁ, একদম ইংলিশ একদম। মিডিয়ামে পড়ে মানে ওর বাবা, ও ওদের একটা স্টেটাস আছে, ওদের অনেক পয়সা হম। আছে, ওরা একটুখানি হাইফাই ব্যাপার, মানে এই, আমি বুঝতেই পারি না এর পেছনে লজিকটা কোথায়, কি লজিক আছে? সেইভাবে সেই অর্থে দেখতে গেলে যেমনি বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম শিক্ষা ব্যবস্থাটাও আস্তে আস্তে খুব দুর্বল হয়ে পড়েছে। দুর্বল কেন ওটাকেও যদি হবে না? একটুখানি। দুর্বল কেন হবে না? অযত্ন পেলে যে কোনো জিনিস দুর্বল হয়। একটা বাড়িতে পাঁচটা ছেলে সেটা থাকলে ঠিক। পরে একটা সন্তানকে যদি তুই অবজ্ঞা করে যাস, তাহলে সে অটোমেটিক্যালি সেই সংসার থেকে দূরে আলাদা হয়ে যাবে, সে দুর্বল হয়ে পড়বে বিভিন্ন দিক থেকে। তুই যদি তার ভ্যালুটাকেই না দিস, সেটাই। তাই না? তাহলে আমাদের ঐতিহ্যগুলোকে আমরা ধরে রাখবো কি করে? সবাই তো ছুটছে হচ্ছে, আরে তোমার ছেলে বিদেশে গিয়ে পড়বে, তো এখন থেকেই পাঠিয়ে দাও বিদেশে। যাই হোক, এটা যার যার নিজস্ব ব্যাপার। ইভেন হুম হুম হুম। আমার মেয়েও ইংলিশ মিডিয়ামেই পড়ে, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করেছি এমন একটা স্কুলে দেওয়ার যেখানে সংস্কৃতটাও পড়ানো হয়, যেখানে বাংলাটাও পড়ানো হয়, যেখানে হিন্দিটাও পড়ানো হয়, ঠিক আছে, আবার ফ্রেঞ্চও পড়ায়, ঠিক আছে। কিন্তু আমি চেষ্টা করেছি, আমি আমি আমার মেয়েকে এই স্কুলে দেওয়ার প্রথম কারণ হচ্ছে স্কুলটা ভালো হতে হবে। ওই যে বললি যে স্কুলই নেই ভালো, একটা ভালো যদি বেঙ্গলি মিডিয়াম পাই, সে আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আছে, কিন্তু রামকৃষ্ণ মিশনে মেয়েদের কোনো স্থান নেই। ছেলে হলে পরে না হয় ঢোকাতে পারতাম, হয়তো ঢোকাতামও, কিন্তু মেয়ে বলে আমি সেখানে দিতে পারছি না। আর যা স্কুল আছে ধারে কাছে খুব একটা আমার পছন্দ নয়, বিভিন্ন কারণে। চারি শুধু তো স্কুলে পড়তে গেল তা তো নয়, একটা চারিত্রিক একটা মানে বৈশিষ্ট্য তো থাকবে। চারিক চরিত্রটাও তো আমার সন্তানের ভালো হতে হবে, এমন স্কুলে দেব শুধু গেল দুটো পড়াশোনা করলো আর দুটো প্রশ্নের উত্তর দিতে পারলো, সেটা তো শিক্ষা বলে না, না, মানুষ সে তো হওয়া বলে 100। না। তাহলে কি করা যাবে? সমাজ এখন আমাদের এই রকম ভাবে চলে এসছে, হয়ে চলেছে। কিন্তু যেখানেই আমরা দাঁড়িয়ে থাকি না কেন, আমার হাত জোর করে সকলকে একটাই জিনিস বলার, যে অন্তত জেনে কাউকে অবজ্ঞা করো। যদি অবজ্ঞা করারই থাকে, জেনে অবজ্ঞা করো। আগে জানো বিষয়টা, তারপরে তাকে বলো যে কেন সে গরু নিয়ে বলছে, কেন সে গোচনা নিয়ে বলছে, কেন গরুকে গোমাতা বলা হয়। আমি ধর্মের কথা কিন্তু এখন পর্যন্ত একটাও বলিনি। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান হম। ধর্ম কিচ্ছু বলিনি, আমি ধর্মের দিকে যাইনি। আমি খালি ইতিহাস নিয়ে বললাম যে এই কারণে আজকে দেখ, উম, দুধ দিচ্ছে, দুধের থেকে শুধু তো দুধ নয়, দুধের থেকে পায়েস হচ্ছে, মিষ্টি হচ্ছে, দই হচ্ছে, মাখন হচ্ছে, ঘি হচ্ছে, এগুলোকে প্রিজার্ভ করে রাখা যাচ্ছে। নিউবর্ন বাচ্চা যারা মানে দুদিনের 4 দিনের বাচ্চা, তাকে সে কি খাবে? তাকেও গরুর দুধ দেওয়া হচ্ছে, এবং গরুর দুধ বলতে বস ইন্ডিকাস বলা হচ্ছে, বলছি আমি। তাহলে এইভাবে আমরা গরুটাকে দেখছি, বাড়ি করতে সাহায্য হচ্ছে, ট্রান্সপোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করছে, ঠিক আছে। খরচা কিছু নেই, কি খরচা? আগে তো চারিদিকে মানে খোলা জায়গায় ছেড়ে দাও, বিনা খরচায় ওরা খেয়ে দিয়ে চলে আসবে পেট ভরিয়ে, 4 আনা পয়সা খয়। এখন তো খড় কিনতে হয়, এটা সেটা কিনতে হয়।
হুম তখনকার হুম দিনে হুম তো কোনো খরচাও ছিল না যে একটা গরুর পেছনে অনেক খরচা আছে, অনেক খাটনি আছে, তাও নয়। খালি গোয়াল থেকে বার করে দিলে, সন্ধ্যা হলো, শঙ্খ বাজালে, গরু আবার নিজেই ঘরে চলে আসবে, সারাদিন চড়ে টরে। পরের দিন সকালবেলা আবার দুধ দেওয়া, সারাদিন তোমার সংসারটা চলে গেল। কোনো খাটনি নেই এর পেছনে। তারপরে কি প্রত্যেক বছর একটা করে নতুন ছানা দেবে? মানে কি তোমার, আগে একটা সময় পর্যন্ত ছিল যখন গরুকে আমরা বলা হতো সম্পদ। মানে এখন তো লোকে দেখে কার কটা গাড়ি আছে, কার কটা বাড়ি আছে, কার ব্যাংকে কত টাকা আছে। তো একটা সময়, এখনো তাই, এখনো তুই যদি গ্রাম সাইডে যাস, কার কত একর কত বিঘা জমি আছে, কত বিঘা চাষের জমি আছে, এখনো তুই দেখতে পারবি। আর তারও আগে যদি দেখতে চাস, কার কতগুলো গরু আছে, সেইটা ছিল সম্পদ। যার কাছে যত বেশি গরু, সে তত বেশি বড় লোক। এইভাবে মাপা হতো। তাহলে গরুটা এত বড় সম্পদ ছিল। আজকের দিনেও দেখ না, যারা গরিব, যদি সরকার থেকে তাকে একটুখানি স্পেস দেয় যেখানে সে দুটো গরুকে বা একটা গরু নিয়েও আরম্ভ করতে পারে, এক একজনের পেট একটা গরু ভরে দিতে পারে, দুজনের পেটও ভরে হুম দেবে। হুম হুম। এবং সেই গরুটার যদি সে বিনা পয়সায় যত্ন করতে পারে, তাহলে তাকে কোনোদিন ভিক্ষে করতে হবে না রাস্তায় দাঁড়িয়ে। ওই দুটো গরু মিলে তার সংসার, মানে শুধু খাওয়াটা, ভোজনের দিক থেকে গরু তো আর কিছু পারবে না, ভোজনের হ্যাঁ হ্যাঁ দিকটা হ্যাঁ। করে দেবে। ইভেন তার গোবর থেকে ঘুটে বিক্রি করেও তার সংসার চলে যাবে অনেকটা। এবং এটা দিনকে দিন বাড়বে। একটার থেকে দুটো, দুটোর থেকে চারটে, চারটের থেকে ছটা গরু হতেই থাকবে। খালি স্পেসটা লাগবে। এখন তো আমাদের স্পেস নিয়ে টানাটানি। ঠিকই। থাক, আজকে এই অবধি থাক। বুঝলি? তাহলে এই জন্যে এটাকে প্রতীক হিসেবে বলা হতো। সেই সভ্যতাতে গরুটা আমাদেরকে এত এত রকম ভাবে করেছে। তোকে তো হ্যাঁ, এবার বললাম এবার আরো বেশ ক্লিয়ার হলাম। হ্যাঁ হ্যাঁ। যে তারপরে কি গোচনা থেকে বললাম যে পোকামাকড় হুম। অ্যান্টিসেপটিক, সরিয়ে দাও, হ্যাঁ। ঠিক আছে, কুষ্ঠরোগ সারানো, এবং নানা রকম রোগ আয়ুর্বেদে গোচনা থেকে সারানো যাচ্ছে, সেটা আছে। প্রচুর উপকারিতা। কিন্তু তোকে সেটা নিয়ে ভাবতে হবে। কিন্তু প্রধান এটা, এটুকু তো বোঝ যে গোটা পৃথিবীতে আমরা বস ইন্ডিকাসকে এক্সপোর্ট করেছি একটা সময়। তাহলে তার ভ্যালুটা এতটাই। এবং এর থেকে প্রমাণ করা যায় যে আমাদের দেশ কতটা উন্নত ছিল ট্রেডের দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে। এমনি এমনি তো চলে যায়নি এক জায়গা থেকে আর এক, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক একদম। প্রান্তে। তাহলে কতটা আমাদের দেশটা উন্নত ছিল, সেই জিনিসগুলো যাচাই করে দেখ। বলার এটাই উদ্দেশ্য। সেই জন্য গরুকে আমরা গো মাতা বলি। যেরকম ভারতকে ভারত মাতা বলি, থাকার জায়গা দিয়েছে, ঠিক আছে, তেমনি গরুকে আমরা সেই জন্য গো মাতা বলি আজকে। সে তাকে সেই জায়গাটা দিই। ধর্ম আমি আসছি না, ধর্মের কথা আমি উল্লেখ করতেই চাই না। আমি চাই না না, সবাই ঠিকই বুঝুক। ঠিকই। আমি চাই সবাই বুঝুক। ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে যারা যারা মনে করে যে তাদের আদি পুরুষ সিন্ধু সভ্যতার পাশে তাদের আদি পুরুষের জন্ম, তাদেরই এই বিষয়টা অহংকারের বিষয়। আমি সেই মেসেজটা দিতে চাইছি। ধর্ম নিজের নিজের জায়গায়, সেখানে আমি বলার কেউ নই, তাই না? একদম। ঠিক আছে। ঠিক আছে। খুব চলো, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে এটুকুই যে আজকে ইন্ডিয়ার পতাকাটা পতাকা, কাপড়ের টুকরো নয়। আমেরিকার পতাকাটাও পতাকা, কাপড়ের টুকরো নয়। পাকিস্তানের পতাকাটাও পতাকা, কাপড়ের টুকরো নয়। বাংলাদেশের পতাকাও পতাকা, কাপড়ের টুকরো নয়। পতাকা মানে প্রতীক চিহ্ন। তাহলে তুমি যদি শিক্ষিত হও, তাহলে যে কোনো দেশেরই প্রতীক চিহ্নকে তুমি সম্মান দেবে। তেমনি গরুটাও একটা প্রতীক চিহ্ন। কাদের প্রতীক চিহ্ন? এই গোটা সিন্ধু ভারতবর্ষের, সভ্যতা। সিন্ধু সভ্যতা, এই গোটা ভারতবর্ষের, শুধু ইন্ডিয়ার নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে গরুটা একটা প্রতীক চিহ্ন। একে বাঁচিয়ে রাখো, এটাকে যত্ন নাও। এটাই। এটা একটা পশু নয়, এটা একটা প্রতীক চিহ্ন। যেরকম ময়ূরটা একটা একদম। প্রতীক চিহ্ন, সিংহটা একটা জাতীয় পশু, পদ্মটা একটা জাতীয় ফুল, তেমনি এটাও একটা প্রতীক। প্রতীককে প্রতীকের জায়গায় রাখো, তাকে পশু বানিয়ে দিও না। চলো, টাটা। ঠিক আছে, টাটা টাটা।